বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ষষ্ঠ পর্ব, কিছু অর্থনৈতিক মুক্তি। 1922 সালে সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠা হওয়ার পরে একটা ব্যাপার ইতিবাচক হয়েছিল, সেটা হলো শিল্পায়িতকরণ। যদিও সেই শিল্পায়িতকরণ ছিল লাখ লাখ কৃষক ও মেহনতি জনতার শ্রমের বিনিময়ে। সমস্ত কৃষি জমিকে রাষ্ট্রের মালিকানায় এনে ব্যক্তি সম্পদের উপর নিষেধাজ্ঞা জারি করে বাড়ি শিল্পে উন্নতি ঘটিয়েছিল রাশিয়া। কোনো কৃষক জমি দিতে রাজি না হলেই তার উপর চলত পাশবিক নির্যাতন। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা ছিল ডালভাত। বাধ্য হয়ে লোকজন সরকারি শিল্প কারখানায় কাজ করত। সরকারিভাবে পৃথিবীর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নেওয়া হয় সোভিয়েত রাশিয়ায়। 1928 থেকে 1932 সাল পর্যন্ত এই পরিকল্পনার আওতায় রাশিয়াতে ব্যাপক শিল্প উৎপাদন হয়। পুঁজিবাদী বিশ্বে ঘটে যাওয়া বিশ্ব মন্দা রাশিয়াকে স্পর্শ করতে পারেনি। মহামন্দা যেহেতু রাশিয়াকে স্পর্শ করতে পারেনি, এজন্য বিভিন্ন দেশে দেশে রাশিয়ার কমিউনিস্টদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়। মহামন্দার যত সব চাঞ্চল্যকর সংবাদ ও অস্থির পৃথিবী। আজকে আলাপের প্রসঙ্গ উত্থাপন করল মামুন। জিজ্ঞেস করল, জারিফ, তুমি তো বললে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার পৃথিবীতে সমশক্তির দেশ ছিল বেশ কয়েকটি। আমার একটা ব্যাপারে আজ জানতে ইচ্ছে করছে, তা হলো আমেরিকা কিভাবে পরাশক্তির মর্যাদা পেল। কারণ আমি তো জানি 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো বিশ্ব রাজনীতি থেকে দূরে থাকার জন্য একটি নীতি গ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে মনরো ডক্ট্রিন। এ নীতি অনুসারে আমেরিকা ইউরোপীয় শক্তিদেরকে হুমকি দিয়েছিল আমেরিকার ভূখণ্ডে ইউরোপীয়রা যাতে আর কোনো উপনিবেশ সৃষ্টির চেষ্টা না করে, আমেরিকা ইউরোপের কোনো নীতির ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। এভাবে আমেরিকা বিশ্ব রাজনীতি থেকে দূরে থেকে এক প্রকার বিচ্ছিন্নতার নীতি গ্রহণ করে। কি এমন হলো যে আমেরিকা বিশ্ব রাজনীতিতে প্রবেশ করলো এবং পরাশক্তির ভূমিকা পালন করলো? ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে চরম অভিজ্ঞ জারিফ এবার তার বয়ান শুরু করলো। বলল, তোমার কথা পুরোটাই ঠিক। মনরো ডক্ট্রিনের কারণে আমেরিকা বিশ্বের জঞ্জাল থেকে দূরে থেকে নিজের উন্নতি সাধন করে। 1776 সালে আমেরিকার 13টি কলোনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেয়। সে কাহিনী আমি গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ বইয়ে বলেছি। মনে রেখো, 13টি কলোনি ছিল খুব ছোট ছোট। তুমি মানচিত্র নিয়ে বসলে দেখবে 13টি কলোনি আমেরিকার পূর্ব উপকূল তথা আটলান্টিকের তীরে অবস্থিত। আমেরিকা কিন্তু খুব ছোট্ট দেশ ছিল যখন 1783 সালে তারা স্বাধীনতা অর্জন করে। কিন্তু ইউরোপের এই গণগোটা আমেরিকার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। নেপোলিয়নের উত্থান আমেরিকার জন্য আশীর্বাদ। 1799 সাল থেকেই ফ্রান্সের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন সম্রাট নেপোলিয়ন। পুরো ইউরোপ তখন নেপোলিয়নের ভয়ে তটস্থ। তুমি হয়তো জানোই, আমেরিকার ভূখণ্ডে বিশাল এক ভূখণ্ডের মালিক ছিল ফ্রান্স। লুইজিয়ানা প্রদেশটির মালিক ছিল ফ্রান্স। 70 বর্ষের যুদ্ধে ফ্রান্স যখন ব্রিটেনের কাছে হেরে যায়, এই প্রদেশটি ফ্রান্সের কাছ থেকে কেড়ে স্পেনকে দেওয়া হয়। কিন্তু নেপোলিয়ন ক্ষমতায় বসেই স্পেনের কাছ থেকে লুইজিয়ানা দখল করেন। ব্রিটেনের সাথে নেপোলিয়নের যুদ্ধ লেগেই থাকত। নেপোলিয়ন ভাবলেন, এত দূর থেকে আর কলোনি শাসন করা সম্ভব নয়, তার চেয়ে বরং আমেরিকার কাছে বিক্রি করে দেই। তাই হলো অবশেষে 1803 সালে লুইজিয়ানা প্রদেশটি বিক্রি করে দিলেন নেপোলিয়ন। লুইজিয়ানা প্রদেশটির আয়তন ছিল প্রায় 21 লক্ষ বর্গ কিলোমিটার, 14টি বাংলাদেশের সমান। এক ধাক্কায় আমেরিকার আয়তন অনেক বেড়ে গেল। বর্তমানে অবশ্য লুইজিয়ানা প্রদেশটি এত বড় নয়, 11টির মতো রাজ্য হয়েছে লুইজিয়ানা ভেঙে। নেপোলিয়নের ধাক্কায় স্পেন দুর্বল হয়ে গেল দিন দিন। যদিও নেপোলিয়নের পতন হয় 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে, স্পেন আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। বর্তমান আমেরিকার পশ্চিম উপকূল ছিল স্পেনের দখলে।
বর্তমান ক্যালিফোর্নিয়া, মন্টানা, নেভাদা, টেক্সাস সহ বিস্তীর্ণ এলাকা শাসন করত স্পেন। 1820 সালের পর থেকে আমেরিকা ভূখণ্ডে থাকা স্পেনের পুরো কলোনি স্বাধীন হতে চাইল। স্বাধীনতার এই ঢেউ স্পেন বাধা দিতে পারল না। মেক্সিকো সহ পুরো মধ্য আমেরিকা ও ল্যাটিন আমেরিকা স্পেনের কাছ থেকে স্বাধীন হয়ে গেল। স্পেনের দখলে রইল কেবল ফিডেল ক্যাস্ট্রোর দেশ কিউবা। কিন্তু এখানে ঘটল আরেক বিপত্তি। স্পেন চলে যাওয়ার পর মাথা তুলে দাঁড়ালো মেক্সিকো। আমেরিকার পশ্চিম উপকূল দখল করলো এবার মেক্সিকো। কিন্তু মেক্সিকোর মাতব্বরি আমেরিকা মানবে কেন? 1846 থেকে 48 সালে আমেরিকা বনাম মেক্সিকো যুদ্ধে মেক্সিকো শোচনীয় পরাজয় বরণ করল। পুরো পশ্চিম উপকূল আমেরিকার দখলে এলো। মেক্সিকো দেশটাকেই দখল করতে পারত আমেরিকা, কিন্তু তা আর করেনি। আমেরিকা আয়তনে হয়ে গেল বিশাল এক দেশ। এরপর আমেরিকার ইতিহাস কেবল সম্পদ বানানোর ইতিহাস। কোনো ঝামেলা নাই। আমেরিকানরা ধুমসে কাজ করে, ব্যবসা বাণিজ্য ও বৈজ্ঞানিক আবিষ্কারে নেতৃত্ব দিচ্ছে। কেবল 1861 থেকে 65 সালে গৃহযুদ্ধের টালমাটাল সময়টুকু ছাড়া আমেরিকার ইতিহাস একেবারে নির্ঝঞ্ঝাট। 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে, স্পেনের কাছ থেকে ফ্লোরিডা ক্রয় করে। আমেরিকা 1872 সালে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের খেতাব অর্জন করে। আমেরিকানদের সুখ আর সমৃদ্ধির সামনে কোনো দেশের সাথেই তুলনা চলে না। কিউবাকে নিয়ে 1898 সালে স্পেন আমেরিকা যুদ্ধ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ কিউবাকে নিয়ে পুরো পৃথিবীর বাম রাজনীতিবিদদের মনে রোমান্টিসিজমের কোনো অন্ত নাই। মার্ক্সবাদ লেনিনবাদের পূজারীদের চোখে কিউবা সাক্ষাৎ স্বর্গ। কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো বামদের কাছে স্বর্গ থেকে নেমে আসা এক দেবদূত। কুখ্যাত গুয়েন্তানামো বে কারাগারটির অবস্থানের জন্য কিউবা বিখ্যাত। আমেরিকার ফ্লোরিডা উপকূল থেকে মাত্র 90 কিলোমিটার দূরে বর্তমান কিউবার অবস্থান। প্রায় 10 লক্ষ স্প্যানিশ জনগোষ্ঠী কিউবাতে বসতি স্থাপন করেছে। মেক্সিকোর মতো কিউবাও হয়ে উঠেছিল স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। স্পেনের অধীনে প্রায় 400 বছর একটি পরাধীন দেশ হিসেবে শাসিত হয় কিউবা। দাস ব্যবসার এক জঘন্য স্থান ছিল কিউবা। অবশ্য পুরো আমেরিকা মহাদেশেই তো আফ্রিকা থেকে কালো মানুষদেরকে ধরে নিয়ে দাস বানানোর কাজ করেছে ইউরোপীয়রা। চিনি শিল্পীর জন্য কিউবা খুব বিখ্যাত। 1840 সালে দেখা যায় প্রায় 4,30,000 দাস চিনি উৎপাদনে জড়িত ছিল। 1830 সালের দিকে আমেরিকার ভূখণ্ড থেকে অনেক দেশ স্বাধীনতা অর্জন করলেও কিউবাতে স্বাধীনতা আন্দোলনের ঢেউ স্পর্শ করেনি। দাসদেরকে অমানসিক নির্যাতন চালিয়ে গড়ে ওঠা ধনিক শ্রেণীদের কেউ কেউ আমেরিকার সাথে যুক্ত হতে চাইল। কিন্তু আমেরিকার মাটি থেকে 1863 সালে দাস প্রথা নির্মূল হলে সে সম্ভাবনা তিরোহিত হয়। 1868 সাল থেকে কিউবাতে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। প্রায় 10 বছর ব্যাপী চলা যুদ্ধে কোনো ফল আসেনি। 2 লক্ষ লোক মারা যায় এই 10 বছরের যুদ্ধে। কিউবার অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। এই ঘটনায় আমেরিকা কিউবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিউবাতে প্রচুর টাকা বিনিয়োগ করে কিউবার চিনি ও তামাক শিল্প বাঁচিয়ে তোলে আমেরিকানরা। সে তুলনায় শাসক হয়েও স্পেন কিছুই করতে পারেনি। এবার স্পেন ক্ষিপ্ত হয়ে 1894 সালে কিউবা ও আমেরিকার মধ্যে সংগঠিত বাণিজ্য চুক্তি বাতিল করে। স্পেনের এই পদক্ষেপে আমেরিকা ও কিউবা উভয়ে অসন্তুষ্ট হয়। কিউবানরা অস্ত্র হাতে তুলে নেয় স্পেনের বিরুদ্ধে। আমেরিকাও এই যুদ্ধে জড়ানোর অজুহাত খুঁজতে থাকে। একটি মার্কিন রণতরী রহস্যময় ডুবে যাওয়াকে কেন্দ্র করে আমেরিকা 1898 সালে স্পেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইতিহাসে এটা স্প্যানিশ আমেরিকান যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে পরাজিত হয়ে স্পেন কিউবা ছেড়ে চলে যায় 1898 সালের ডিসেম্বরে। আমেরিকান বাহিনী 3 বছর কিউবাতে অবস্থান করে। নতুন সংবিধান রচিত হয় 1902 সালের মে মাসের 20 তারিখ।
স্বাধীন দেশ হিসেবে কিউবার আত্মপ্রকাশ ঘটে। আর স্পেনকে পরাজিত করে আমেরিকা সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মানুষ প্রথমবারের মতো বুঝতে পারল আটলান্টিকের ওপারে ক্ষমতার নতুন বরকেন্দ্র সৃষ্টি হয়েছে। আমেরিকা আর বিশ্ব রাজনীতি থেকে নিরপেক্ষ থাকল না। আমেরিকান জনগণের মনে অনুভূতি তৈরি হলো যে তারাও পৃথিবীতে মাস্তানি করতে পারে। আমেরিকানদের সেই মাস্তানি আজ অবধি চলছে। দুইটি বিশ্বযুদ্ধে আমেরিকা ভালো মতেই জড়িয়ে পড়ে। তবে আমেরিকান জনগণের অনুভূতি নিয়ে সাংবাদিকতার ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়েছিল। চলো এবার সেই ইতিহাস পড়ি। মামুন বলল, তুমি কি আমাকে এবার সাংবাদিকতা শিখাবে নাকি? না, ব্যাপারটা তা নয়। মাঝে মাঝে ইতিহাসের মাঝে অন্য ব্যাপারেও গালগপ্প করতে হয়। হলুদ সাংবাদিকতা ও পুলিৎজার পুরস্কার। যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন তারা এবার একটু নড়েচড়ে বসুন। কিউবাকে কেন্দ্র করে 1898 সালে স্পেন আমেরিকার মধ্যকার যে যুদ্ধটা হয়েছিল তাকে কেন্দ্র করে সাংবাদিকতার ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী। মামুন বলল, এমসিকিউ পরীক্ষায় এমন একটা প্রশ্ন আমি পেয়েছি যে পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়। তুমি কি সেই পুলিৎজারের কথা বলবে? রাইট, আগে শোনো। জোসেফ পুলিৎজার, তিনি ছিলেন একজন হাঙ্গেরিয়ান ইহুদি। আমেরিকায় ঢুকেন তিনি গৃহযুদ্ধের সময়ে। সাংবাদিকতা করা ছিল তার নেশা। ছোটোখাটো পত্রিকা চালিয়ে তিনি অবশেষে নিউ ইয়র্কে বসতি গড়েন। 1883 সালে তিনি দ্য নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকার মালিক হন। নিজের জীবনে অনেক ঘাত প্রতিঘাত ছিল। তিনি সংগ্রামী মানুষের জীবন কাহিনী তুলে ধরতেন। অচিরেই তার পত্রিকা সবচেয়ে বেশি প্রচার সংখ্যার অধিকারী। পুলিৎজার হয়ে পড়েন নিউ ইয়র্কের পত্রিকা জগতের মিডিয়া মোগল। কিন্তু তাকে অনুসরণ করেছিলেন সাংবাদিকতা জগতের আরেক দিকপাল উইলিয়াম হার্স্ট। 1887 সালে তিনি নিউ ইয়র্ক আসেন। দ্য নিউ ইয়র্ক জার্নাল নামের পত্রিকাটি কিনে পুলিৎজারকে টেক্কা দিতে চাইলেন। শুরু হলো পুলিৎজার বনাম হার্স্ট দ্বন্দ্ব। দ্য নিউ ইয়র্ক ওয়ার্ল্ড বনাম দ্য নিউ ইয়র্ক জার্নাল। পত্রিকার কাটতি বাড়ানোর জন্য সাংবাদিকতা জগতের দুই গুরু নোংরা যুদ্ধ শুরু করলেন। পুলিৎজারের পত্রিকা ছিল 8 পৃষ্ঠা, দাম ছিল 2 সেন্ট। উইলিয়াম হার্স্ট তার পত্রিকাকে 16 পৃষ্ঠা বানিয়ে দাম রাখেন 1 সেন্ট। পুলিৎজারের পত্রিকায় কার্টুন আঁকতেন রিচার্ড আউটকাল্ট। হলুদ রঙের পোশাক পরে বাচ্চাদের মুখ দিয়ে খুব মুখরোচক কথা বলিয়ে নিতেন পুলিৎজার। হলুদ রঙের কার্টুনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। উইলিয়াম হার্স্ট বেশি বেতন দিয়ে রিচার্ড আউটকাল্টকে নিয়ে আসেন তার পত্রিকায়। হলুদ রঙের পত্রিকা এবার ছাপা হতে লাগলো হার্স্টের পত্রিকায়। হলুদ রঙের কার্টুনকে কেন্দ্র করে দুই সাংবাদিকের এই দ্বন্দ্ব পরবর্তীতে ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা নামে পরিচিতি লাভ করে। আজও বুয়া ও রংচং মার্কা সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা নামে পরিচিত। পুলিৎজার বনাম হার্স্টের দ্বন্দ্ব নতুন রূপ পায় 1898 সালে কিউবাকে কেন্দ্র করে। কিউবার হাভানা উপকূলে 1898 সালের 15 ফেব্রুয়ারি একটি মার্কিন যুদ্ধজাহাজে আগুন লেগে প্রায় 250 জন নাবিক নিহত হয়। মার্কিন সরকারের নিযুক্ত তদন্ত দল সিদ্ধান্ত দেয় যে বিস্ফোরণটা ছিল জাহাজের নিজস্ব অভ্যন্তরীণ ব্যবস্থার গোলযোগের ফল। এতে কারো কোনো হাত নেই। কিন্তু থামলেন না পুলিৎজার ও হার্স্ট। স্পেনকে দোষী সাব্যস্ত করে একটার পর একটা গাল গল্প ছাপা হতে লাগলো তাদের দুই পত্রিকায়। কে কার চেয়ে বেশি মিথ্যা কথা বলে সংবাদকে আকর্ষণীয় করে তুলতে পারে, এই প্রতিযোগিতা শুরু হলো। দুই পত্রিকার কাটতি ছিল লাখ লাখ কপি। মার্কিন নাগরিক সমাজকে খেপিয়ে তুললেন এই দুই সাংবাদিক। কেউ কেউ বলেন স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মার্কিন সরকারকে অহেতুক চাপ দেওয়ার দায় এই দুই সাংবাদিকের। এই দ্বন্দ্বের একটা লাভ ছিল পত্রিকায় গুণগত মানের উন্নয়ন। তার আগে পত্রিকার শিরোনাম আর ভিতরের খবর একই ফ্রন্টে লেখা থাকত। পুলিৎজার শুরু করলেন চটকদার শিরোনাম, বোল্ড করে মনোযোগ আকর্ষণের নানা পদ্ধতি। তৎকালীন সময়ে সাংবাদিকরা ছিল তারকার মতো। সাংবাদিকরা যা লিখতেন লোকজন গোগ্রাসে সব ঘিরতেন। কিন্তু মিথ্যার ইতিহাস আর কতদিন?
স্পেন আমেরিকার যুদ্ধ শেষ হলে হলুদ সাংবাদিকতার বাজার নষ্ট হয়ে যায়। উইলিয়াম হার্স্ট পেশা বদল করে চলে গেলেন হলিউডে। আর পুলিৎজারের মনে অনুতাপ দেখা দিল, কেন তিনি তার স্বপ্নের সাংবাদিকতা পেশাটাকে কলুষিত করতে গেলেন। এই ভাবনা তাকে কুরে কুরে খাচ্ছিল। পরে তিনি $2 মিলিয়ন দান করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা পেশা নিয়ে কোর্স চালু করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। 1911 সালে মারা যান পুলিৎজার। আর 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়। পুলিৎজার হচ্ছে সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার। তবে সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের একটা সীমাবদ্ধতা হচ্ছে, পুরস্কারগুলো কেবল আমেরিকা ভিত্তিক পারফরম্যান্সের উপর দেওয়া হয়, যার জন্য বিশ্বের অন্যান্য এলাকার লোকজন পুরস্কারটা পায় না। তবে সাংবাদিকতার ইতিহাসে পুলিৎজার একজন নমস্য ব্যক্তি। পর্ব 22। জারিফ বলল, আমেরিকার ইতিহাস নিয়ে বিংশ শতাব্দীর প্রথম এবং দ্বিতীয় দশকে বলার মতো কিছুই নেই। কারণ আমেরিকা তখনও বিশ্ব রাজনীতির ডামাডোল থেকে অনেক দূরে। প্রথম বিশ্বযুদ্ধে কিভাবে আমেরিকা জড়িয়ে গেল তা বর্ণনা আগেই দিয়েছি। প্রথম মহাযুদ্ধের পর আমেরিকা প্রথমেই বিশ্ব রাজনীতিতে অংশ নিতে শুরু করে। আর আমেরিকার অর্থনৈতিক অগ্রগতি ছিল অবিশ্বাস্য। বিংশ শতাব্দীর বিশেষ দশকের শেষে আমেরিকা ছিল পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয়। মামুন বলল, আমি অনেক আগে থেকেই বিংশ শতাব্দীর 30-এর দশকের মহামন্দার ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু এ ব্যাপারে বিস্তারিত ধারণা নেই আমার। আমেরিকার লোকজন আচমকা পথের ফকির হয়ে পড়েছিল। যে আমেরিকা প্রথম মহাযুদ্ধের পর ইউরোপকে পথের দিশা দেখিয়েছিল, টাকার বস্তা নিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিকভাবে বলীয়ান করার যে উদারতা দেখিয়েছিল তা নজিরবিহীন। কিন্তু কি এমন হলো যে আমেরিকা 1929 সালে নিজেই পথের ফকির হওয়ার উপক্রম হয়েছিল? জারিফ বলল, আসলে আমেরিকা পথের ফকির হওয়ার মতো দশায় পড়েনি সে সময়। তবে একটি ঘটনায় আমেরিকার মধ্যবিত্ত হঠাৎ গরিব হয়ে পড়ে। এই মধ্যবিত্ত শ্রেণী ব্যাংক থেকে লোন নিয়ে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু সেই শেয়ার বাজারে পতন হয় আচমকা। মধ্যবিত্ত শ্রেণীর টাকা গায়েব হয়ে যায়। তার প্রথম প্রভাব পড়ে ব্যাংকে। তারপর একে একে অর্থনীতির সব সূচকে ধস নামে। পুরো আমেরিকা হয়ে এই মন্দা ইউরোপে ছড়িয়ে পড়ে। এশিয়া আফ্রিকার হতদরিদ্র দেশ থেকে এই মন্দার কবলে পড়ে ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলি। চলো আমরা বিংশ শতাব্দীর সেই নজিরবিহীন ঘটনার দিকে আলোকপাত করি। মন্দা পূর্ববর্তী আমেরিকা। আমেরিকার শেয়ার বাজার আমাদের টাকা স্টক এক্সচেঞ্জের মতো ফটকা ব্যবসায় ছিল না। আমাদের এক সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শেয়ার বাজারের বিনিয়োগকারীদের একসময় তিরস্কার করেছিলেন এই বলে যে, তোমরা কেন এই ফটকা ব্যবসায় বিনিয়োগ করো। কিন্তু আমেরিকান মধ্যবিত্ত কেন শেয়ার বাজারে এভাবে গণহারে টাকা বিনিয়োগ করেছিল, সেটা বুঝতে হলে আমাদেরকে আমেরিকার অর্থনীতির অবস্থা ও মধ্যবিত্ত আমেরিকার জীবন মান সম্পর্কে ধারণা রাখতে হবে। আর্টিফিশিয়াল বোম। জারিফ বলল, পৃথিবীর ইতিহাসের যে কোনো অর্থনৈতিক মন্দা নিয়ে আলোচনা করার সময় তোমাকে মনে রাখতে হবে, এই মন্দার পূর্বে এমন একটা তেজি ভাব ছিল যেটা আসলে বাস্তবিক ছিল না। তেজি ভাবটা ছিল মেকি। এই মেকি তেজি ভাবকে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল বোম। বাংলাদেশের শেয়ার বাজারে ধস নামার পূর্বে দেখা গিয়েছিল, শেয়ার বাজারকে কেন্দ্র করে বাংলাদেশে আনাচে কানাচে শেয়ার বাজারে বিনিয়োগ করা নিয়ে গণ হিস্টিরিয়া আরম্ভ হয়েছিল। আর অর্থনীতির একটা স্বাভাবিক প্রবণতা আছে, ফ্রিতে কোনো জিনিস পেতে নেই। যদি তুমি কোনো জিনিস ফ্রিতে পাও, তাহলে ধরে নিতে হবে এর মধ্যে কোনো না কোনো ভেজাল আছে, যেটা আজ হোক বা কাল হোক উদ্ঘাটিত হবে। আমেরিকাতেও এরকম একটা আর্টিফিশিয়াল বুম ছিল। সেই মেকি তেজি ভাবটা ছিল শেয়ার বাজারে বিনিয়োগ করাকে কেন্দ্র করে। আমেরিকার মধ্যবিত্ত পাগলের মতো শেয়ার বাজারে বিনিয়োগ করে এই তেজি ভাবটা সৃষ্টি করেছিল। মামুন জিজ্ঞেস করল, এই পাগলের মতো বিনিয়োগ করার পিছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল। কোনো অর্থনৈতিক স্বার্থ বা লোভের মোহে না পড়লে কেউ এই বিনিয়োগ করত না। জারিফ উত্তর দিল, 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পরে আমেরিকার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। যুদ্ধের পরে প্রত্যেকটা ইউরোপিয়ান পরাশক্তি বিধ্বস্ত হয়। আমেরিকা সবাইকে লোন দিয়ে
তাদের পুনর্গঠনে সাহায্য করে। ১৯১৯ থেকে ১৯২৯ এই ১০ বছরে আমেরিকার অর্থনীতির উন্নতি আজও পুরো বিশ্বের কাছে বিস্ময়। জিডিপি দ্বিগুণ হয়ে পড়ে। আমেরিকান সমাজে বেকারত্ব একদম দৃশ্যমান ছিল না। বিংশ শতাব্দীর ২০-এর দশকে হঠাৎ যেন কি এক বুঝবাজিতে বদলে যায় আমেরিকা। ওয়াশিং মেশিন, ফ্রিজ, রেডিও, ওভেনসহ বাজারে নানা পণ্যের সয়লাব হয়ে যায় আমেরিকার বাজার। লোকজনের হাতে প্রচুর টাকা জমেছে। অফিস থেকে বেরিয়ে নির্বাক মুভি দেখতে লোকজন সিনেমায় যাচ্ছে। চার্লি চ্যাপলিন তখন আমেরিকান বিনোদন জগতের অবিসংবাদিত সম্রাট। সঙ্গীতে তখন নতুনত্বের ছোঁয়া। ভোক্তাদের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে বিবিধ ইলেকট্রনিক পণ্যের বিক্রি তুঙ্গে। ভোক্তার চাহিদা বেড়ে যাওয়ায় শিল্প উৎপাদন দ্বিগুণ। শিল্প উৎপাদন দ্বিগুণ মানে বেশি কর্মসংস্থান। ১৯১৯ সালে আমেরিকাতে গাড়ির সংখ্যা ছিল ৬০ লক্ষ। ১৯২৯ সালে সেই সংখ্যাটা দাঁড়ায় ২,৭০,০০,০০০। বিশাল বিশাল দালান মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করল নিউ ইয়র্ক নগরীতে। এম্পায়ার স্টেট বিল্ডিং ও রকফেলার সেন্টার সে সময় নির্মিত হয়েছিল। সারা পৃথিবী যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে আমেরিকার নারী পুরুষ মনের আনন্দে ঘুরছে আর টাকা খরচ করছে। এত সব ঠিক ছিল। যার কাছে টাকা থাকবে তার মন চায় আনন্দ করুক, তাতে কার কি। সমস্যাটা হলো নিউ ইয়র্ক শেয়ার বাজারে মধ্যবিত্ত শ্রেণী কিছু টাকা বিনিয়োগ করা শুরু করলো। শেয়ার বাজারে ইনভেস্ট করলে তো ভারী মজা। টাকা দিয়ে শেয়ার কিনো, তারপর দাম বেড়ে গেলে শেয়ার বিক্রি করে দাও। বসে বসে টাকা ইনকাম। এই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো আমেরিকায়। আমেরিকার সর্বস্তরের জনগণ শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য হুমড়ি খেয়ে পড়ল। ব্যাংকগুলো শেয়ার বাজারের বিনিয়োগকারীদের ঋণ দেওয়া শুরু করলো। শেয়ার বাজারে উত্থান তখন দেখে কে? ব্যাংক থেকে লোন নিয়ে জনগণ কিনল শেয়ার, আর শেয়ার বাজার থেকে অর্জিত মুনাফা দিয়ে সেই ব্যাংকের লোন পরিশোধ করছিল। শেয়ার বাজারকে এই জন্যই ফটকা বাজার বলা হয়, কারণ শেয়ারের দাম পড়ে গেলে কি হতে পারে এটা নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই। সবাই আছে শেয়ার বাজারে লাভ নিয়ে। শেয়ার বাজার হয়ে পড়ে সস্তায় টাকা কামানোর মেশিন। ১৯২৯ সালে প্রায় ৪০ লক্ষ আমেরিকান শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল। কিন্তু আর কতদিন? আমেরিকায় যেখানে রকেট গতির অর্থনীতি, সেখানে ইউরোপ সহ পুরো বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের জাপটা বিরাজমান। জার্মানি হয়ে গেল দেউলিয়া। ইউরোপ ছিল আমেরিকার অর্থনীতির প্রধান বাজার। ইউরোপে আমেরিকান পণ্যের চাহিদা কমে গেল। সেই প্রভাবে আমেরিকায় শিল্প উৎপাদন কমতে শুরু করলো। আমেরিকার অভ্যন্তরেও ভোক্তার চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর কমতে শুরু করলো। শিল্পের কাঁচামাল জোগাতো আমেরিকান কৃষকগণ। কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য আর পেল না। কৃষি এবং শিল্প খাত একসাথে সংকুচিত হতে শুরু করলো চাহিদার অভাবে। কথা হচ্ছে, অর্থনীতি একটা চক্র মেনে চলে। নিউ ইয়র্ক শেয়ার বাজারে শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের শেয়ার কিনেই টাকা কামাচ্ছিল জনতা। অর্থনীতির না বোঝা এসব জনতার দরকার কাঁচা টাকা। এত বিশ্লেষণের দরকার নেই। শেয়ার বাজারে এসব অবস্থা বুঝার আগেই শেয়ারের দাম কমতে শুরু করলো। লোকজন ভাবল, আর কিছুদিন সবুর করি, দামটা বাড়ুক, তারপর না হয় শেয়ার বেচে দেব। কিন্তু হায় হায়, দাম খালি কমতেই লাগলো। শুরু হলো আতঙ্ক। পর্ব ২৩। ২৪ অক্টোবর ১৯২৯, ব্ল্যাক থার্সডে। বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক স্মরণীয় দিন। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে একদিনে ১,২৯,০০,০০০ শেয়ারের হাতবদল হলো। শেয়ারের দাম পড়ে গেল। লাখ লাখ লোক দেউলিয়া হয়ে গেল একদিনে। একদিনের ধাক্কায় এজন্য দেউলিয়া হলো যে শেয়ার বাজারের বিনিয়োগ করা অংশটা ছিল ব্যাংক থেকে দাঁড় করা টাকা। এই যে শেয়ারের দাম পড়ে গেল, এখন ব্যাংক লোন পরিশোধ করবে কিভাবে? শয়ে শয়ে লোক আত্মহত্যা করতে লাগলো। আর অবশ্যই প্রথম কোপটা পড়ল ব্যাংকের উপর। আগেই বলেছি, ব্যাংক থেকে লোন নেওয়ার টাকার উপর ভিত্তি করেই চাঙ্গা হচ্ছিল শেয়ার বাজার। শেয়ার বাজার পড়ে যাওয়ায় এখন ব্যাংকগুলোকে কে টাকা পরিশোধ করবে? ব্যাংকিং বিদ্যার সামান্য জ্ঞান যাদের আছে তারা জানেন, আমেরিকায় ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশের মতো নয়। সোনালী ব্যাংকের ১৫০০ শাখা আছে সারা দেশে, কিন্তু আমেরিকায় শাখা ব্যাংকিং নেই। আমেরিকায় আছে একক ব্যাংকিং।
কোনো একটি নির্দিষ্ট এলাকা নিয়ে একটা নির্দিষ্ট ব্যাংক হঠাৎ শেয়ার বাজারে পতন হওয়ায় এসব ব্যাংককে সাহায্য করার কেউ ছিল না, তাদের রিজার্ভেও অর্থ সঞ্চিত নেই। রুজভেল্টের নিউ ডিল পলিসি বিশ্ব মন্দার আঘাতটা ছিল পুঁজিবাদী অর্থনীতির উপর চপেটাঘাত। 1776 সালে আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের হাত ধরে পুঁজিবাদের যে ভিত্তি স্থাপিত হয়েছিল একে একেবারেই নাড়িয়ে দিয়ে যায়। পুঁজিবাদী অর্থনীতির মূল কথা ছিল অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। সরকারের এখানে কোনো কিছু করার নেই। তাই বিশ্ব মন্দার কারণে আমেরিকান মধ্যবিত্ত যখন পথের ফকির হওয়ার উপক্রম হয়, তখনও মার্কিন প্রেসিডেন্ট হোভার সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করতে রাজি ছিলেন না। 1932 সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রুজভেল্ট। 1933 সালে ক্ষমতা বুঝে পাওয়ার পর রুজভেল্টের উদ্দেশ্য ছিল তিনটি। ইংরেজিতে বলা হয় রিলিফ, রিকভারি অ্যান্ড রিফর্ম। এসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য 100 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়। ক. চরম দরিদ্র ও কর্মহীন লোকদেরকে আয়ের সংস্থান করা, কারণ বেকারত্বের হার চরমে পৌঁছেছিল। 1932 সালে 3,40,00,000 মানুষের হাতে কোনো চাকরি ছিল না। খ. অর্থনীতির নন ব্যাংকিং খাত তথা কৃষি এবং ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে অর্থনীতির চাকাকে চাঙ্গা করা। গ. অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করা, যে কারণে এই মন্দা সংগঠিত হয়েছে তা থেকে উত্তরণ লাভের চেষ্টা করা। রুজভেল্টের নিউ ডিলের মূল কথা হলো নাগরিকের যে কোনো ধরনের নিরাপত্তা বিধানে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। সবকিছু বেসরকারি খাতের উপর ছেড়ে দেওয়া ঠিক নয়। 1935 সালে সামাজিক নিরাপত্তা আইন পাশ হয়। কর্মীরা অবসরে গেলে বা চাকরি হারালে ফেডারেল সরকার থেকে আর্থিক সাহায্য পাবেন। রুজভেল্টের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের কারণে আমেরিকার অর্থনীতিতে গতি ফিরে আসে। 1938 সালে আমেরিকা আবার অর্থনীতির চাকাকে সচল করতে সচেষ্ট হয়। উত্থান ঘটল হিটলার ও মুসোলিনির। পর্ব 24। পরাবাস্তব পৃথিবী, বাইরে শান্তি, ভিতরে অশান্তির আগুন। প্রথম বিশ্বযুদ্ধের প্রলয়ঙ্কারী ধ্বংসলীলার পর প্যারিসে প্রায় বছরখানেক ধরে যে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হলো, সেই সম্মেলনের মূল উদ্দেশ্যই ছিল পৃথিবীতে যাতে আর কোনোদিন কোনো যুদ্ধ না হয়। কিন্তু আফসোসের বিষয় হলো প্যারিস শান্তি সম্মেলন সেই কাঙ্ক্ষিত শান্তি আনতে পারেনি, বরং বিভিন্ন দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি আরও জটিল হয়েছিল। ধীরে ধীরে আমরা বিংশ শতাব্দীর 30-এর দশক নিয়ে আলোকপাত করব। 30-এর দশকের জঞ্জা বিক্ষুব্ধ পরিস্থিতির মাঝে লুকিয়ে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির ঘটনা। এ পর্যায়ে আমরা ইতালি নিয়ে আলোকপাত করব। ইতালিতে ফ্যাসিস্ট একনায়ক বেনিতো মুসোলিনির উত্থান। জারিফ আলোচনা শুরুতেই বলল, মামুন, তুমি প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেই ইতালির দ্বিচারিতার দিকে নজর দাও। ইতালি মূলত ছিল জার্মানির পক্ষে, কিন্তু যুদ্ধের শুরুর দিকে সে নিরপেক্ষ থাকার ভান ধরে। আসলে ইতালি হিসাব কষছিল যে কোন পক্ষে গেলে তাদের সুবিধা হবে। তুরস্কের ওসমানীয় খেলাফতের প্রতি অত্যন্ত শত্রু ভাবাপন্ন ইতালি তুরস্কের জমি দখল করার উছিলা খুঁজছিল। তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপীয় শক্তিগুলো যখন পুরো উত্তর আফ্রিকা গ্রাস করল, তখন ইতালিও সেই দলে যোগ দিতে তৎপর হলো। উত্তর আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া দখল করল ফ্রান্স। মিশর ও সুদান দখল করল ব্রিটেন। সুযোগ বুঝে লিবিয়া দখল করল ইতালি 1911 সালে। অন্যান্য সাম্রাজ্যবাদী দেশগুলো তাকে বাধা দেয়নি। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে যখন এটা স্পষ্ট হয়ে গেল যে জার্মানি আর তুরস্কের দুস্তি অবিচ্ছেদ্য, তখন ইতালি বুঝে নিল শত্রু ভাবাপন্ন তুরস্কের দলে যোগ দিলে তার কোনো লাভ হবে না। তাই সে ব্রিটেন ফ্রান্সের পক্ষে যোগ দিয়ে যুদ্ধে নেমে পড়ল। তারপরের কাহিনী তো সবার জানা। প্যারিস শান্তি সম্মেলনে ইতালি যোগ দিয়ে জার্মানির অপর মিত্র অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের অনেক ভূমি জোর করে দখল নিতে চাইল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ছিলেন চরম সাম্রাজ্যবাদ বিরোধী। তিনি ইউরোপীয়দের এসব ডাকাতিকে প্রশ্রয় দিতে চাইলেন না। ইতালি কিছুই পেল না প্যারিস শান্তি সম্মেলনে। বলাই বাহুল্য,
ইতালির জনগণ ক্ষুব্ধ হলো প্যারিস শান্তি সম্মেলনের এসব সিদ্ধান্তে। ইতালির জনগণের সেই ক্ষোভের পরিণতিতে দেশে অশান্তির শুরু আর ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনির জন্ম। মুসোলিনির জন্ম 1883 সালে। চরম দারিদ্র্যের মধ্যেই কেটেছে তার শৈশব। বড় হয়ে ইতালির সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিন। পত্রিকায় কাজও করেন। রাশিয়ার পর সমাজতন্ত্রীদের অন্যতম ঘাঁটি ছিল ইতালি। ইতালির সমাজতন্ত্রীরা যুদ্ধে যোগ দিতে প্রচার চালায়। এই ইস্যুকে কেন্দ্র করে মুসোলিনির সাথে তার সোশ্যালিস্ট পার্টির ভাঙন শুরু হয়। মামুন বলল, বিশ্বের অধিকাংশ মার্ক্সবাদী সমাজতন্ত্রীরাই একটা বয়সে মহা শয়তানে পরিণত হয়। মুসোলিনির অবস্থা কি সেই রকমই ছিল? জারিফ বলল, অবশ্যই। আমাদের দেশের সমাজতন্ত্রীদের কাজকর্ম নিয়ে হাজার হাজার পৃষ্ঠা বই লেখা যাবে। এক জীবনে মহা সাধু পুরুষ সাজে, কয়েক বছর পর হয় নিকৃষ্ট পুঁজিবাদীর চেয়েও খারাপ। মুসোলিনির দল বলল, ইতালির উচিত নয় প্রথম মহাযুদ্ধে জড়ানো। কিন্তু মুসোলিনি বলল, ইতালি অবশ্যই ব্রিটেন ফ্রান্সের পক্ষ হয়ে যুদ্ধ করবে এবং তার প্রাচীন গৌরব ফিরিয়ে আনবে। যাক, শেষমেশ ইতালি যুদ্ধে জড়ালো এবং মুসোলিনি একজন সৈনিক হয়ে যুদ্ধে অংশ নিলেন। যদিও ইতালির যুদ্ধে জড়ানোর পিছনে মুসোলিনির কোনো হাত নেই। মুসোলিনি ছিলেন একটা পত্রিকার সামান্য কলাম লেখক। কিন্তু দলের সাথে বিতর্কের জেরে মুসোলিনি সোশ্যালিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হন। তারপর থেকে ইতালির রাজনীতিতে মুসোলিনির আবির্ভাব যেন এক জ্বরের মতো। কয়েক বছরের মধ্যেই তিনি হয়ে যান এক ডিক্টেটর। 1919 সালে ব্ল্যাক শার্ট নামে এক সমর্থক গোষ্ঠী তৈরি করেন। অল্প কয়েকজন ছিল তার সদস্য। এই অল্প সংখ্যক সমর্থকদের নিয়েই তিনি ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি নামে এক দল গঠন করেন 1921 সালে। তারপর থেকেই নতুন ইতিহাস শুরু ইতালির। দাঙ্গা হাঙ্গামা, মারামারি, অস্থিতিশীলতা তখন ইতালির নিত্য নৈমিত্তিক ঘটনা। বামপন্থীদের নিয়ে গঠিত সরকারের প্রতি কোনো আস্থা নেই জনগণের। রাজা ভিক্টর ইমানুয়েল রাজনৈতিক দলগুলোর এসব কর্মকাণ্ডে বিরক্ত। 1922 সাল রোম অভিমুখে মুসোলিনির লং মার্চ ও ক্ষমতা দখল। রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এটা অত্যন্ত আশ্চর্যের ঘটনা এই যে মাত্র 1 বছর আগে একটা দল গঠন করে মুসোলিনি 40,000 সমর্থক নিয়ে রোম যাত্রা করেন। মুসোলিনি ছিলেন অত্যন্ত সুবক্তা। ইতালির গৌরবোজ্জ্বল ইতিহাস জনগণকে স্মরণ করিয়ে তিনি মুহূর্তেই উত্তেজিত করে দিতেন সমবেত জনতাকে। কোনো নির্বাচন নাই, বিপ্লব নাই, শুধুমাত্র একটা লং মার্চের উপর ভিত্তি করে রীতিমতো সাড়া ফেলে দেন মুসোলিনি। রাজা ভিক্টর ইমানুয়েল তাকে প্রধানমন্ত্রী পদে বসার আমন্ত্রণ জানান। একটা লং মার্চ করেই মুসোলিনি হয়ে যান ইতালির প্রধানমন্ত্রী। এ এক নজিরবিহীন ঘটনা বিশ্বে। অবশ্যই ইতালির অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটা দায়ী। ইতালির লোকজন একজন স্ট্রংম্যান খুঁজছিল, যিনি ইতালির গৌরব ফিরিয়ে আনেন। মুসোলিনির অনুগত ব্ল্যাক শার্ট বাহিনী জনগণকে ভয় দেখিয়ে বিরোধী মতকে দমন করে এক নায়কতন্ত্রের যোগকে ফিরিয়ে আনেন। ঠিক এমন অবস্থায় 1924 সালে পার্লামেন্ট নির্বাচন হয়। একদম বাংলাদেশি স্টাইলে নির্বাচন যাকে বলে। 2/3 আসনে মুসোলিনি নির্বাচিত হন। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি ঠিক মতো। মুসোলিনির অনুগত ব্ল্যাক শার্ট বাহিনী পুরো ইতালিতে ভয়ের রাজত্ব কায়েম করে। সব দলকে বিলুপ্ত করে 1925 সালে মুসোলিনি হয়ে যান দ্য গ্রেট ডিক্টেটর। ইতালিয়ানরা মুসোলিনিকে ডাকতে শুরু করে এল দুচে, যার বাংলা অর্থ নেতা। 1925 থেকে 1943 সাল পর্যন্ত মুসোলিনির দুর্দান্ত দাপটে কাঁপত পুরো ইতালি। পর্ব 25। মুসোলিনি পূর্ব ইতালির সাম্রাজ্যবাদী রূপ। জারিফ বলল, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলারের অন্যতম দোস্ত ছিলেন ইতালির ফ্যাসিস্ট একনায়ক বেনিতো মুসোলিনি, তাই বেনিতো মুসোলিনির কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হওয়া একদম জরুরি। আর মুসোলিনি সম্পর্কে জানতে হলে প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী বিশ্বে ইতালির অবস্থান সম্পর্কে জানা জরুরি। আমরা এখন সেদিকটাতে আলোকপাত করব। আমরা গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ বইয়ে ইউরোপের ইতিহাস নিয়ে আলোচনা করার বেলায় দেখেছি 15 শতকেই
ইউরোপে কিভাবে শক্তিশালী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, স্পেন এবং পর্তুগাল এসব দেশগুলি জ্ঞান, বিজ্ঞান ও ভৌগোলিক আবিষ্কারের নেশায় বিশ্বজয়ের অভিযানে নামে। ইতালি ও জার্মানি ছিল এর সম্পূর্ণ বিপরীত। এই দুই দেশ ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশে বিভক্ত। তাই এই দুই দেশের পক্ষে অন্য দেশ দখল করে কলোনি বানানো আর হয়ে ওঠেনি। 1870 সালে ইতালি আর 1871 সালে জার্মানি ঐক্যবদ্ধ হয়। তারপর এই দুই দেশ উপলব্ধি করে যে দখল করার মতো ভূখণ্ড পৃথিবীতে খুব বেশি বাকি নেই। সারা পৃথিবী দখল করে বসে আছে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, হল্যান্ড ইত্যাদি গুটি কয়েক দেশ। জার্মানি পুরো বিশ্বের মাতব্বর হওয়ার চেষ্টা করতে গিয়েই মূলত প্রথম বিশ্বযুদ্ধ বাধায়। সে কাহিনী আগেই বলেছি। জার্মানি সব দিক দিয়ে শক্তিশালী হওয়ার কারণে সব কিছু উলটপালট করতে পেরেছিল, কিন্তু ইতালি ছিল দুর্বল। সে না পারছিল শক্তির দাপট দেখাতে, না পারছিল অন্য ভূখণ্ড দখল করতে। তুলনামূলক দুর্বল ইতালি নজর দিল আরেক দুর্বলের দিকে। দুর্বল ইতালি তার থেকে আরও দুর্বল তুরস্কের দখলে থাকা ভূমির দিকে নজর দিল। ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক একে একে তার জমি হারাচ্ছে পূর্ব ইউরোপ ও আফ্রিকা থেকে। এখানেও ইতালি খুব একটা সুবিধা করতে পারছিল না। তুরস্কের কবল থেকে পূর্ব ইউরোপের দেশগুলি স্বাধীন হয়ে পড়ল। ফ্রান্স দখল করল উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও আলজেরিয়া। ব্রিটেন দখল করল মিশর। কেবলমাত্র উত্তর আফ্রিকার লিবিয়াতে তুরস্কের শাসন জারি ছিল। তাই যে কোনো মূল্যে তুরস্কের কাছ থেকে লিবিয়া দখল করার জন্য হন্যে হয়ে উঠল ইতালি। লিবিয়া দখল করা নিয়ে শুরু হলো ইতালি তুর্কি যুদ্ধ 1911 সালে। এ যুদ্ধে তুরস্কের পরাজয়ের মধ্য দিয়ে লিবিয়াতে ইতালির দখলদারিত্ব শুরু হয়। কিন্তু ইতালির বিরুদ্ধে অবিস্মরণীয় লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন ইতিহাস বিখ্যাত এক জবরদস্ত আলেম, কোরআনের পাখি এবং মর্দে মুজাহিদ। তার নাম ওমর মুখতার। কোরআনের সৈনিক ওমর মুখতার ইতালির সাম্রাজ্যবাদ বিরোধী এক অদম্য সিপাহ সালার। জারিফ বলল, আজকের আলোচনার শুরুতেই আমি তোমাকে একটি মুভি দেখার জন্য অনুরোধ করব। বিংশ শতাব্দীর ইতিহাস সম্পর্কে জানতে হলে এ মুভিটি দেখা ফরজ। মুভিটির নাম দ্য লায়ন অফ ডেজার্ট বা মরুভূমির সিংহ। লিবিয়ার কিংবদন্তি তুল্য সংগ্রামী নেতা ওমর মুখতার এর জীবনী অবলম্বনে মুভিটি নির্মিত। সাম্রাজ্যবাদী শক্তিগুলোর অত্যাচার নিপীড়ন নিয়ে মুভির তো কোনো অভাব নেই, কিন্তু লায়ন অফ ডেজার্ট মুভিটি ব্যতিক্রম। কারণ এখানে সাম্রাজ্যবাদী ইতালির দখল নিপীড়ন তো দেখানো হয়েছেই, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ওমর মুখতারের ব্যক্তিত্ব। 1911 সালের দিকে ক্ষয়িষ্ণু তুরস্কের শাসন বিদ্যমান থাকা অবস্থাতেই ইতালি লিবিয়াতে কয়েক লক্ষ সৈন্যের ঘাঁটি গড়ে তোলে। 1911 সালের সেপ্টেম্বরের 28 তারিখ ইতালি তুরস্ককে আলটিমেটাম দেয় যে 24 ঘন্টার মধ্যে লিবিয়ার মাটি থেকে সরে দাঁড়াতে। আলটিমেটাম ছিল লোক দেখানো। যুদ্ধের পুরো প্রস্তুতি আগে নিয়ে রেখেছিল ইতালি। আজকের লিবিয়া তখন ত্রিপলিতানা ও সিরোনাইকা প্রদেশে বিভক্ত ছিল। বিমান বাহিনীর ইতিহাসে এ যুদ্ধের একটা অন্যতম গুরুত্ব আছে। পৃথিবীর ইতিহাসে প্রথম বিমান বাহিনীকে যুদ্ধে কাজে লাগানো হয় এই যুদ্ধে। ইতালির দখলে ছিল তখন 9টির মতো বিমান। যুদ্ধে ঘায়েল হয় তুরস্ক। 1912 সালে দ্বিতীয় বলকান যুদ্ধ শুরু হলে তুরস্ক আর লিবিয়া দখলে রাখার মতো কোনো পরিস্থিতিতে ছিল না। বাধ্য হয়ে ইতালির সাথে শান্তি চুক্তি করে লিবিয়া ছেড়ে চলে যায় তুরস্ক। তাই 1912 সাল থেকে লিবিয়ার হর্তাকর্তা হয়ে পড়ে ইতালি। 1862 সালে লিবিয়ার পূর্ব উপকূলে জন্ম হয় ওমর মুখতারের। শৈশবেই তিনি হয়ে উঠেছিলেন কোরআনের হাফেজ। লিবিয়াতে তখন সেনুসি আন্দোলন দানা বেঁধে উঠেছে। দখলদার তুরস্কের বিরুদ্ধে লিবিয়ার লোকজনের অন্তহীন ঘৃণা। তাই ইতালিয়ানদের আগমনকে খুব বেশি অপছন্দ করেনি লিবিয়ার লোকজন। ওমর মুখতার বাচ্চাদের কোরআন পড়াতেন। সামান্য জব আর আটার রুটি খেয়ে দিন কাটাতেন। ওমর মুখতারের নেতৃত্বাধীন গেরিলা বাহিনী লিবিয়াকে ইতালি মুক্ত করতে চাইলেন যে কোনো মূল্যে।
প্রায় ২০টি বছর দখলদার ইতালির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলেন ওমর মুখতার ১৯১১ থেকে ১৯৩১ পর্যন্ত। ১৯২২ সালে মুসোলিনি যখন ক্ষমতায় এলেন তখন তিনি ওমর মুখতারকে ঘুষ দিয়ে ক্ষমতা দিয়ে যে কোনো মূল্যে বশ করতে চাইলেন, কিন্তু নাছোড়বান্দা ওমর মুখতার দখলদার ইতালির সাথে কোনো প্রকার আপোষে যেতে চাইলেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে লিবিয়ার মুসলিম জনগণের মন পাওয়ার জন্য ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনি রোম নগরীতে মসজিদ নির্মাণের কথাও ঘোষণা করেন। যদিও ভ্যাটিকানের বিরোধিতার কারণে মুসোলিনি তার সেই ইচ্ছা বাস্তবায়ন করতে পারেনি। ওমর মুখতারের ব্যক্তিত্ব ও আপোষহীনতার জন্য তার শত্রুপক্ষ তাকে প্রশংসা করত। তিনি কখনো বন্দীদেরকে হত্যা করতেন না, নিরীহ লোকজনের উপর বিন্দুমাত্র আক্রমণ বরদাস্ত করতে পারতেন না। নিজ দেশ লিবিয়া সমস্ত ভৌগোলিক জটিলতা তার নখদর্পণে ছিল। ওমর মুখতারের গেরিলা বাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হয়ে উঠেছিল ইতালি। ওমর মুখতারের শেষ দেখার জন্য সংকল্পবদ্ধ হয়ে ওঠে ইতালি। ২০ বছর ব্যাপী চলা যুদ্ধে বহু লোক মারা যায়, লক্ষ লক্ষ লোককে বন্দি করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। অবশেষে ১৯৩১ সালের ১১ সেপ্টেম্বর ওমর মুখতারকে ধৃত করে ইতালিয়ান বাহিনী। ওমর মুখতারকে হত্যা করতে চায়নি ইতালি, তাকে আত্মসমর্পণের সুযোগ দিয়ে লিবিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে বলা হয়। কিন্তু সিংহদয় ওমর মুখতার ইতালিয়ানদের বলেছিলেন, আমরা কখনোই আত্মসমর্পণ করব না, হয় মরব নতুবা বিজয়ী হব। আল্লাহর কাছ থেকে এসেছি আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরতে হবে। তাই ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর ৭৩ বৎসর ওমর মুখতারকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রায় ২০,০০০ লোকের উপস্থিতিতে হাসি মুখে ফাঁসির দড়ি পড়েন ওমর মুখতার। আর লুবি ইতালীয় অবশেষে একটা উপনিবেশ পেল লিবিয়া। যদিও একনায়ক মুসোলিনি আরও বেশ কয়েকটা দেশ দখলের জন্য সুযোগ খুঁজছিলেন।